Hello students, how are you? I think you are fine. You have got admitted in class 11. I think you have started your home study. Today let us learn one of the poems of class 11 composed upon Westminster Bridge. This poem is a very important poem in which the poet shows his appreciation of the natural beauty of the city of London. Let us enjoy the poem. Wordsworth, the worshipper of nature. In the first video, we shall discuss about the poet and the poem. In the second video, we shall discuss or explain the main part of the poem. Okay, let us enjoy the poem. মাধ্যমিকে পড়া কোনো কবিতার মনে আছে? কি করব? মাধ্যমিকে কোনো কবিতা পড়োনি তোমরা? দেখেছি। ফেবেল ছিল তো? হ্যাঁ, আচ্ছা, দেখেছিল। হ্যাঁ, সিফিবার ছিল কবিতা। তোমরা কি কবিতা লেখো নাকি? রাই কবিতা লিখছো? না। এই বয়সে কবিতা লিখবে না তো কবে কবিতা লিখবে? প্রকৃতিকে দেখবে, নানা রকম মনের মধ্যে রিয়াকশান হবে, হ্যাঁ, কবিতা লিখবে। কবিতা লিখলে লেখা ভালো, কবিতার মাধ্যমে তোমার মনের যে সৃষ্টিশীলতা আছে সেটা প্রকাশ পায়। আমাদের কবি ওয়ার্ডসওয়ার্থ দেখো কেমন হবে, একদিন ভোরবেলায়, খুব ভোরবেলায় তার বোনের সঙ্গে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে একটা গাড়িতে চড়ে ডোভার ব্রিজ নামে একটা জায়গার দিকে যাচ্ছিল। তো যেতে যেতে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ আছে লন্ডনের টেমস নদীর ওপরে, সেই ব্রিজের ওপরে থেকে লন্ডন শহরটাকে দেখেন তিনি। সূর্যালোকে উদ্ভাসিত সকালের শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে দূষণমুক্ত পরিবেশে কবি এটা সেই লন্ডন শহরটাকে দেখেন। সেই দৃশ্যটা দেখে কবির মনের মধ্যে এমন একটা রিয়াকশান হলো, ভালো লাগলো যে কবি সেই স্মৃতিটাকে ধরে রেখে পরে তিনি এই কবিতাটা রচনা করেন। বুঝতে পেরেছ? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে যে দৃশ্য দেখান তিনি এই কবিতাটা লিখেছিলেন। তোমরাও বা আমরাও প্রতিটা জীবনের প্রতিদিনে না হলেও বেশ কিছু সময় কিছু কিছু দৃশ্য আমরা দেখি, হ্যাঁ, যে দৃশ্যগুলো আমাদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে, কিন্তু আমরা আমল দিই না, আমরা লক্ষ্য দিই না, যার ফলে কি হয়, সেই যে রিয়াকশান বা সেই যে প্রতিক্রিয়াটা আমাদের চেতনার বাইরে চলে যায়। বুঝতে পেরেছ? হারিয়ে যায়, বিশ্ব থেকে হারায় না, কিন্তু তোমার স্মৃতিপথ থেকে হারিয়ে যায়। কিন্তু যদি তুমি লিখে রাখো বা কোনোরূপ সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষিত করে রাখো, তাহলে দেখবে সেটা একটা অ্যাসেট হতে পারে বা সেটা একটা ভালো জিনিস হতে পারে। ঠিক আছে? শিক্ষক হিসাবে তোমাদেরকে উৎসাহিত করা বা বলা দরকার, সেই জন্য বললাম, ট্রাই ইউর বেস্ট টু রেকর্ড ইউর রিয়াকশান ওয়াচিং এনি সাইট, any beautiful thing, any listening to any beautiful song, etc. And if you can do that, it will be proof that your mind is not a common mind. তোমার মনটা একটা সাধারণ মন নয়। You are somewhat better than others. Every day, in every way, I am getting better, better and better. একটা মন্ত্র লিখে দিচ্ছি, রাই এই মন্ত্রটা লিখে নাও।
হ্যাঁ স্যার। every day in every way I am getting better and better. এটা আমার মন্ত্র নয়, এটা একজন মডার্ন গুরু তিনি দিয়েছেন এই মন্ত্রটা। হি ইজ এ ভেরি ভেরি সাকসেসফুল পারসন, তাঁরই দেওয়া মন্ত্র। এটা খুব ভালো মন্ত্র। এই মন্ত্রটা যদি প্রত্যেক দিন 10 বার করে জপ করে দেবে, তুমি সত্যি সত্যি বেটার অ্যান্ড বেটার হয়ে গেছে। এভরি ডে ইন এভরি ওয়ে আই অ্যাম গেটিং বেটার অ্যান্ড বেটার। দেখবে তোমার দিনগুলো সাকসেসফুল হয়ে যাবে। অরিজিৎ, শুনতে পাচ্ছ? অরিজিৎ, হ্যাঁ স্যার। ডু ইউ ওয়ান্ট টু বি এ হ্যাঁ সাকসেসফুল বলুন স্যার। ডু ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন ইউর লাইফ? ইয়েস স্যার। Do you know how to fulfill your aim in life? নো। Don't you all know nothing about it? ইয়েস। এবার কিছুই জানো না? জানো, but you don't জানি। but you don't know prominently. You don't know. Don't bring them to your surface mind, your conscious mind. তুমি জানো কিন্তু সেটাকে কনসাস মাইন্ডে আনো না। এই যে আমি বললাম না, একটা মন্ত্র জপ করবে মানেটা কি? তুমি সেটাকে, সেই কথাটাকে, সেই গুড আইডিয়াটাকে, গুড থটটাকে তুমি সবসময় মনের মধ্যে রাখবে, তুমি স্মরণ করবে, ভাববে। হ্যাঁ, তখন দেখবে তোমার ভেতরে একটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা হচ্ছে ডিএনএ লেভেলের চেঞ্জ হবে। ডিএনএ বোঝো তো? ডিএনএ পড়েছো তো? হ্যাঁ। ডিএনএ কোথায় থাকে? কোথায় থাকে? ক্রোমোজোমের ভেতরে থাকে। ক্রোমোজোমের ভেতরে থাকে। সেলের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। বুঝতে পারছো? তুমি যেটা ভাবছো সেটা কিন্তু তোমার, যদি ঘন ঘন ভাবা হয়, হ্যাঁ, বারবার ভাবা হয়, সেটা দেখবে তোমার ডিএনএ লেভেলে চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবে তোমার ইউ হ্যাভ বিন আ বেটার পারসন। সেই বেটার ম্যানটা আসবে যদি তুমি সবসময় ভাবো এভরি ডে ইন এভরি ওয়ে আই অ্যাম গেটিং বেটার অ্যান্ড বেটার। হ্যাঁ, যাই হোক, তো প্রসঙ্গক্রমে আমি এটা একটা ভালো জিনিস শিখিয়ে দিলাম। আমাদের পোয়েট বা কবি, বা যারা কবি হন, লেখক হন, বা যারা কিছু ভালো করেন, হ্যাঁ, সব ক্ষেত্রেই তারা দেখবে দে আর বেটার দ্যান আদার্স। তো আমরা এই কবিদের বা মহান পার্সনদের সম্পর্কে পড়াশোনার মাধ্যমে তো জানতে পারি। তো সেই একজন কবি এমন, তিনি দেখো লন্ডন শহরের পাশ দিয়ে যাওয়ার পথে তার লন্ডন শহরের সূর্যালোকিত, হ্যাঁ, দূষণহীন পরিবেশের অবস্থানটা তাকে কেমনভাবে প্রভাবিত করে, কি বলেছেন তিনি, পরে আমরা জানবো। কবি সম্পর্কে জেনে নিচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770-তে জন্মগ্রহণ করেন এবং 1850-তে মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, হ্যাঁ, বিকজ উইথ দিস ওয়ার্ড দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার হ্যাজ বিন ইন্ডিকেটেড। ইংরেজি শুধু নয়, সারা বিশ্বে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ভাষার যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে কিছু ফেজ বা পর্যায় রয়েছে। তো ইংলিশ লিটারেচারে এই যে ডেভেলপমেন্টের ফেজগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা যে ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তো সেই রোমান্টিক মুভমেন্টের সময় বেশ কিছু কবি, লেখক তারা বিভিন্ন রকম অবদান রেখেছেন। তো সেই তাদের মধ্যে একজন অগ্রদূত বা পাইওনিয়ার হলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বাদ দিয়ে কোনো ইংলিশ লিটারেচারের পড়া হতে পারে না, সেই কারণে আমরাও এই কবিতাটা তার পড়ছি। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস ইনক্লুড লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিন্টারনেবি, ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমোর্টালিটি, প্রিলিউড। তার কয়েকটি বিখ্যাত কাজ বা কবিতা ইত্যাদি কি, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিন্টারনেবি।
টিনটান অ্যাবি একটা জায়গা, সমাধিস্থান। হ্যাঁ, তো সেখানে সে তাকে নিয়ে একটা কবিতা, খুব বিখ্যাত কবিতা, হ্যাঁ, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটান অ্যাবি, ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমোর্টালিটি। এটা একটা বিখ্যাত কবিতা। এইসব কবিতাগুলো আমরা অনার্স বা লেভেলে, মাস্টার ডিগ্রি লেভেলে পড়েছি, বুঝতে পারছি। ইংলিশ লিটারেচারে যারা পড়েন তারা এইসব কবিতা ইত্যাদি পড়েন। যাই হোক, আমরা একজন বিশ্ববিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা পড়তে চলেছি। এবারে কবিতা সম্পর্কে অল্প কথা আছে, দেখো। আর দু একটা কথা বলে নিই, না হলে একটু ঠিক হবে না। এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড দ্য ওরসিপার অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থকে ওরসিপার অফ নেচার অর্থাৎ প্রকৃতির পূজারী বলা হয়। অর্থাৎ হি ওয়াজ সামহাট ফিলোসফিক্যাল, সামহাট রিলিজিয়াস। এই যে ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি কবিতাটার মধ্যে, হ্যাঁ, ঈশ্বরের একটা অস্তিত্বের কথা সর্বত্র ইঙ্গিত করা হয়েছে। এটা নিয়ে আমি একটা বেশ লেখা লিখেছিলাম আমাদের মিশনের ম্যাগাজিনে, হ্যাঁ, মনে আছে। তো সোজা কথার বিষয়বস্তুটা এই যে কবি যখন ছোট ছিলেন তখন সর্বত্র একটা অন্যরকম আভা বা উজ্জ্বলতা অনুভব করতেন। যত বয়স বাড়তে থাকলো তত সেটা কমে যেতে লাগলো। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু কবি বিশেষভাবে মনে রেখেছিলেন এবং তিনি সর্বত্র একটা যে অল পাওয়ারফুল গডের একটা অস্তিত্ব অনুভব করেছিলেন। হ্যাঁ, সেইটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন এই কবিতার মধ্যে। যেটা একজন ক্রিশ্চান বা ইংলিশ পোয়েট হয়েও তার মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে সেটা আমরা জানতে পারি। তো যাই হোক, হি ইজ কল্ড দ্য ওরসিপার অফ নেচার। আর তিনি সাধারণত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এমন একজন কবি, তিনি কোনো সুন্দর দৃশ্য ইত্যাদি দেখে আসেন, দেখে এসে তিনি কি করেন না সেই দৃশ্যটাকে মনের মণিকোঠায় বেঁধে রাখেন, পরে কোনো অবসর সময়ে তিনি কবিতা ইত্যাদি লেখেন আর কি। এবং সেটা তার কাছে একটা বিখ্যাত মানে সোর্স অফ ইন্সপিরেশান হয়ে যায়। এনার সলিটারি রিপার, হ্যাঁ, কবিতা, এইগুলো খুব বিখ্যাত কবিতা, খুবই পড়া হয়ে থাকে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। প্রতিটা ক্লাসে প্রায়ই থাকে, 11, 12 সব ক্লাসেই খুব বেশি থাকে। কিন্তু এবারে দেখো, দি পোয়েট ইজ টাচড বাই দ্য untainted beauty of the morning over the city of London. In his poem, Wordsworth describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started. The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility. The poet is touched by the untainted beauty of the morning over the city of London. আমরা আগেই বলেছি যে সিটি অফ লন্ডনের সৌন্দর্য তিনি দেখেছেন কখন না, মর্নিংয়ে। হ্যাঁ, এবং আনটেইটেড বিউটি মিন্স যেটা হচ্ছে একবার খাঁটি, স্পটলেস, হ্যাঁ, পিওর বিউটি অফ দি মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। লন্ডন শহরের পরে সকালের যে সৌন্দর্য তিনি অত্যন্ত মানে তিনি ইমপ্রেসড হয়েছেন। হি হ্যাজ বিন ভেরি মাচ প্লিজড, হ্যাঁ, বা ভেরি মাচ চার্মড বাই দ্য পিওর বিউটি অফ দি মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। ইন হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি। হ্যাঁ, এই কবিতাতে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন এই শহরের যে খাঁটি এবং শান্ত বা শান্তিপূর্ণ সৌন্দর্যকে। হ্যাঁ, বিফোর দ্য বাসেল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড। দিনের শোরগোল বা চিৎকার চেঁচামেচি শুরু হওয়ার আগেই। দেখবে সকালের পরিবেশটা সব জায়গাতে কম বেশি শান্ত থাকে। যত দিন বাড়তে থাকে লোকজন ঘুম থেকে উঠতে থাকে, চলাফেরা, যানবাহন সব কিছু বাড়তে থাকে এবং একটা অস্থিরতা, শোরগোল বিরাজ করে। দ্যাট ইজ কল্ড বাসেল অ্যান্ড হারি। The poet is moved, that means impressed by the
somnolent বিউটি, শান্ত স্তব্ধ সৌন্দর্যকে somnolent বলা হচ্ছে এখানে। স্লিপি বা ড্রাউজি বলা হচ্ছে। একটা শান্ত স্তব্ধ সৌন্দর্য। বাচ্চারা যখন দেখবে ঘুম থেকে ওঠে, হ্যাঁ, যখন ঘুম আধো আধো চোখে বসে থাকে বিছানায়, দেখবে তার একটা অন্যরকম সৌন্দর্য থাকে। আর ওই বাচ্চারা যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দস্যিপনা শুরু করবে, তখন কিন্তু সেটা একটা বীভৎস ব্যাপার হয়। কি রাই, হয় তো এরকম নাকি? রাই, রাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হয়। তুমি যখন ছোট ছিলে মাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তা সেটাকে বলা হচ্ছে somnolent বিউটি অফ দি মর্নিং দ্যাট র্যাপস আপ দ্য সিটি ইন ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে, ট্রাঙ্কুইলিটি কথার অর্থ হচ্ছে নিস্তব্ধতা। হ্যাঁ, অর্থাৎ নিস্তব্ধতা বা কামনেস, যেটা কিনা আমাদেরকে একটা সৌন্দর্য দেয়। কবি শান্ত স্তব্ধ নিস্তব্ধ এরকম পরিবেশে সিটি অফ লন্ডনকে দেখে এত চার্মড যে তিনি এই কবিতাতে তার রিয়াকশানটাকে ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পোর্শন অফ দি পোয়েম। I think you have heard, you have listened to the lectures very attentively, and you will get the second video soon. Before that, subscribe my channel so that whatever I publish in this Joy Guru study channel, you will get notification and you will enjoy the video, lecture, or my effort to share my knowledge with you so that you may make yourself fit for your life. Thank you very much.